আচ্ছা, ফুল ওয়েভ রেকটিফিকেশন আগের দিন পড়েছিলাম। তার সার্কিট ছিল এইটা। এখানে একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নেওয়া হয়েছিল, বাঁদিকে এসি সোর্স, সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের সাহায্যে এবং দুটো ডায়োডের সাহায্যে আমরা দেখেছিলাম এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। প্রথম ডায়োডটা যখন কন্ডাক্ট করছে ফার্স্ট হাফের জন্য এই দিকটা পজিটিভ, এই কারেন্ট গেল, এই গিয়ে এখানে চলে এলো। তাহলে দিস ইজ দ্য কমপ্লিট সার্কিট। এর কিন্তু এদিকে যাওয়ার উপায় নেই, বিকজ ডায়োড D2 will prevent the current from flowing through it. এটা রিভার্স বায়াস আছে। আর ফর দ্য নেগেটিভ হাফ, অর্থাৎ এই দিকটা যখন পজিটিভ, তখন এখান থেকে কারেন্ট ফ্লো হবে 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 গেল, গিয়ে এদিকে যেতে পারবে না, রাস্তা বন্ধ। তাহলে এদিকে গিয়ে সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একই ডিরেকশনে ফ্লো করে মাঝখানে ঢুকে যাবে। অর্থাৎ ইন বোথ দিস কেসেস দ্য কারেন্ট ফ্লোজ থ্রু দ্য সেম ডিরেকশন। আমরা রেক্টিফিকেশন করতে পারলাম। এবং শুধু তাই নয়, হাফ ওয়েভের বেলায় শুধুমাত্র এইটুকু করছিলাম, এটা বাদ দিচ্ছিলাম, আবার এইটুকু করছিলাম, এটা বাদ দিচ্ছিলাম। কিন্তু এই ফুল ওয়েভের বেলায় পজিটিভ হাফটাও অ্যালাউড হলো, নেগেটিভ হাফটাও অ্যাজিভ যেন কেউ ঠেলে উপরে তুলে দিয়েছে, সেই নেগেটিভ হাফটাও অ্যালাউড হয়েছে উপরের দিকে। পজিটিভ হাফ পরিণত হয়ে গেছে নেগেটিভ হাফটা। আবার এই পজিটিভ হাফটা যেমন আছে আছে, এটা আবার নেগেটিভ হাফটা পজিটিভ হাফে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা একটা ভোল্টেজ প্রোফাইল পেলাম, যেটা এরকম হিমালয়ান মাউন্টেন রেঞ্জের মতো পরপর। হ্যাঁ, তা তোমার এইটাকে আমরা ডিসি বলবো নিশ্চয়ই, কিন্তু দিস ইজ নট স্টেডি ডিসি, ফ্লাকচুয়েটিং ডিসি। এই ফ্লাকচুয়েটিং ডিসি নিয়ে আমার বিশেষ কিছু কাজ হয় না, একে স্টেডি, আরও স্টেডি করতে হয়। সেই স্টেডি করার উপায় কি? সেই স্টাডি করতে গেলে আমাকে ফিল্টার লাগাতে হয়। ফিল্টার মানে হচ্ছে ছাঁকনি। ফিল্টারের কাজ হচ্ছে এই যে ঢেউ, ইংরেজিতে বলে রিপল, এই রিপলগুলোকে প্লেন করে দেওয়া, ছাঁকনির মধ্যে দিয়ে পাঠানোর জন্য। তা সেই ছাঁকনির জন্য যে বর্তনী ব্যবহার হয় সেটার চেহারা হচ্ছে এই যে তলায় এঁকেছি। শুধুমাত্র দেখো, এই বর্তনীর সঙ্গে এই বর্তনীর কোনো পার্থক্য নেই। দেয়ার ইজ অনলি ওয়ান ক্যাপাসিটার হিয়ার। একটাই ক্যাপাসিটার বসে আছে এই জায়গায়, এখানে কোনো ক্যাপাসিটার নেই। তাহলে জিনিসটা কীরকম দাঁড়ায়? ক্যাপাসিটার থাকলে কি হবে? এইটা হচ্ছে অরিজিনাল এসি সিগন্যাল, এইটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফাইড আউটপুট অলরেডি যেটা পেয়েছি। এইবার ক্যাপাসিটার লাগানোর ফলে কি হচ্ছে না, এইখান থেকে কারেন্টটা বাড়তে বাড়তে বা ভোল্টেজটা বাড়তে বাড়তে এইখানে ম্যাক্সিমাম হলো গিয়ে, এই জায়গাটা গিয়ে ম্যাক্সিমাম হলো। এরপর ভোল্টেজটা ড্রপ করছে, ভোল্টেজটা ডিক্রিজ করার কথা, এই যে ভোল্টেজটা ডিক্রিজ করছে। ক্যাপাসিটার তখন কি হবে না, যখন এই 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 দুটো পয়েন্ট অর্থাৎ আর আর সি দেখো পরস্পরের সঙ্গে প্যারালাল কম্বিনেশনে লাগানো, তাহলে ভোল্টেজ অ্যাক্রস আর ইজ ইকুয়াল টু দ্য ভোল্টেজ অ্যাক্রস সি। তাহলে আর এর দুই প্রান্তের ভোল্টেজ যখন বাড়ছে, সি এর দুই প্রান্তের ভোল্টেজও তখন বাড়ছে। তাহলে আর এর দুই প্রান্তের ভোল্টেজ যখন বাড়ছে, সি এর দুই প্রান্তের ভোল্টেজও তখন বাড়ছে, এবং বাড়তে বাড়তে এই জায়গায় গিয়ে, অর্থাৎ আমি যেখানটা এখন হ্যান্ডটাকে রেখেছি সেই জায়গায় গিয়ে ভোল্টেজটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যাপাসিটারটা তখন ম্যাক্সিমাম চার্জড অবস্থায় পৌঁছে যাচ্ছে। এবার যখন ভোল্টেজটা ড্রপ করছে, ড্রপ করবার কথা যখন, তখন দ্য ক্যাপাসিটার উইল স্টার্ট টু ডিসচার্জ, এই নিজে ডিসচার্জ হতে শুরু করবে। ডিসচার্জ হতে শুরু করবে মানে যে ভোল্টেজের ঘাটতিটা আর এর অ্যাক্রসে ঘটার ফলে আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা কমে যাচ্ছিল, সেই তড়িৎ প্রবাহটাকে ঠিকঠাক বজায় রাখার জন্যে, মানে বা এই আর এর দুই প্রান্তের বিভব প্রভেদটাকে বজায় রাখার জন্য এই ডিসচার্জ করে এদিক দিয়ে ডিসচার্জ করবে, কারণ এদিক দিয়ে ডিসচার্জ করার কোনো রাস্তা নেই, এদিকের রাস্তা বন্ধ বা এদিকেরও রাস্তা বন্ধ। তা একদিকে এক মানে এরকম শুধুমাত্র এইটুকুর মধ্যে ডিসচার্জিং সম্ভব নয়, আমাকে ডিসচার্জ করতে গেলে তো কমপ্লিট সার্কিট হতে হবে। ক্যাপাসিটারের মধ্যে দিয়ে ধর কোনো কমপ্লিট সার্কিট নেই, তা তাহলে একমাত্র ডিসচার্জ করার উপায় হচ্ছে আর এর মধ্যে দিয়ে। তাহলে আর এর মধ্যে দিয়ে যখন ডিসচার্জ করছে, তখন ও ভোল্টেজটাকে অতটা ড্রপ হতে দিচ্ছে না, ড্রপটা কমে যাচ্ছে। ড্রপটা কমে যাচ্ছে মানে এইখানে ভোল্টেজ কমতে 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 আরও কমছে 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 কমছে, এইখানে যখন পৌঁছালো, পরের সাইকেলের যেটা চার্জিং ভোল্টেজ, সেই চার্জিং ভোল্টেজ তখন অলরেডি শুরু হয়ে গেছে।
সেই ভোল্টেজের ভ্যালুটা যখন এইখানে পৌঁছে গেল, তখন ক্যাপাসিটারটা আবার পুনরায় চার্জ হতে আরম্ভ করলো, আবার এই অংশটাই ডিসচার্জ হলো, আবার এইটুকু অংশে চার্জ হলো, আবার এইটুকু অংশে ডিসচার্জ হলো। অর্থাৎ বলতে চাইছি যে আগে যেমন ভোল্টেজটা আর এর অ্যাক্রসে ভোল্টেজটা কমে একদম জিরো হয়ে যাচ্ছিলো, এখন জিরো হতে পারলো না। আগে এতটা ফ্লাকচুয়েশনস ছিল, এখন আমি দেখো ফ্লাকচুয়েশনসটা অনেক কমিয়ে ফেলতে পারলাম। অর্থাৎ একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি কেবলমাত্র, এটা তাই জন্য ইউজ অফ ফিল্টার সার্কিট সিম্পলেস্ট ভার্সন লিখেছি। সবচেয়ে সরলতম বর্তনী যেটা ফিল্টার হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা ক্যাপাসিটার যোগ করা। তার মানে এই যে ক্যাপাসিটার, এটা ডিসিটাকে বেশ খানিকটা এর যে ফ্লাকচুয়েশনস সেটাকে কাটিয়ে উঠতে পেরেছে। এখানে যদি একটার জায়গায় দুটো ক্যাপাসিটার দেওয়া হয়, একটা ইন্ডাক্টর দেওয়া হয়, পাই সার্কিট ব্যবহার করা হয়, অর্থাৎ আমি পাচ্ছিলাম, এই যে তলায় দেওয়া আছে ছবিটা, আমি পাচ্ছিলাম এইটা উইদাউট ক্যাপাসিটার, আর ক্যাপাসিটার দেওয়ার ফলে আমার এখন ভোল্টেজটা এরকম দাঁড়িয়েছে। আমার তো কাম্য কোনটা? আমার কাম্য ভোল্টেজ হচ্ছে এইরকম পিওর ডিসি, অর্থাৎ একদম ফ্ল্যাট, একদম প্যারালাল টু টাইম এক্সিস। তার জায়গায় আমরা প্রায় আস্তে আস্তে সেই দিকেই এগোবার চেষ্টা করছি। তা এই একটা ক্যাপাসিটারের বদলে আরও একাধিক ক্যাপাসিটার বা বলতে পারো ইন্ডাক্টার একটা যদি দেওয়া হয়, আরও স্মুথ হয়ে যায় এটা। আর বর্তমানে আরও একটা জিনিস তোমরা পরবর্তীকালে পড়বে, জেনার ডায়োড, বা ধরো জেনার ডায়োডটা তোমাদের সিলেবাসে আছে, কিন্তু আরও বর্তমানে বিভিন্ন আইসির সাহায্যে বা ট্রানজিস্টারের সাহায্যে একদম স্মুথ ডিসি, একদম 100% স্মুথ ডিসি তৈরি করা হয়, যাতে কোনো এরকম ঋতু থাকে না, ঢেউ থাকে না। এই হচ্ছে ফিল্টার সার্কিট। এরপর আমরা চলে আসি স্পেশাল ডায়োডস। স্পেশাল ডায়োডস আমাদের সিলেবাসে অনেকগুলোই আছে, তবে অত তো ডিটেলে পড়া সম্ভব হবে না। এবার আমরা জাস্ট একটুখানি ছুঁয়ে যাই বলতে প্রথমে হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড নামটা হয়েছে, জেনার বলে একজন বৈজ্ঞানিক ছিলেন, তার নাম অনুযায়ী জেনার ডায়োড নামটা ব্যবহার করা হয়। তা এবার এই জেনার ডায়োডের একটা জিনিস দেখো, আমি তোমাদের ডোপিং যখন পড়িয়েছিলাম, ডোপিংয়ের ক্ষেত্রে বলেছিলাম যে ডোপিং কনসেন্ট্রেশন লেভেলটা খুব হাই হতে হবে বা লো হতে হবে, লো হবে বা হাই হবে, সেটা ডিপেন্ড করছে আমি কি ধরনের ডায়োড তৈরি করছি। আগের সার্কিটে যে ডায়োডগুলো ব্যবহার হয়েছে সেগুলো মডারেটলি ডোপড ডায়োডের ক্ষেত্রে যথেষ্ট, কিন্তু জেনার ডায়োড তৈরি করার জন্য আমাদের ডোপিং লেভেলটা খুব বেশি, মানে হাই ডোপ করতে হয়, অর্থাৎ পি রিজিয়নটা খুব তীব্রভাবে ডোপিং করা হয় আর এন রিজিয়নটাও তাই। এর যদি ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেখি, অর্থাৎ কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, ডান পাশটা অর্থাৎ পজিটিভ কোয়াড্রেন্টটা ইট ইজ অ্যাজ গুড অ্যাজ এ নর্মাল ডায়োড, এটা একই রকম। এইটুকু কাটিং ভোল্টেজ, এখান থেকে ভোল্টেজটা বেড়ে বেড়ে যেরকম নর্মাল ডায়োডের বেলায় বাড়ছিল, এই বেলা তো তাই হয়েছে। কিন্তু হোয়াট অ্যাবাউট রিভার্স বায়াস, যখন আমার ভোল্টেজটা নেগেটিভে বাড়ানো হচ্ছে, প্রথম এই অংশটুকুও দেখো আগের ছবির সঙ্গে মিল আছে, অর্থাৎ আগের ছবিটা একবার যদি রেফারেন্স দেখাতে চাই, এই অংশটুকু আর এই অংশটুকুর সঙ্গে কিন্তু জেনার ডায়োডেরও কিন্তু ভিআই ক্যারেক্টারিস্টিক্সের মিল আছে। আমরা আবার ফিরে যাই, কিন্তু মিল নেই কোথায়? এই জায়গাটা মিল নেই, কথাটা বলা ঠিক হচ্ছে না। অর্ডিনারি ডায়োডের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, আমরা আঁকি না কেউ, বিকজ দিস ইজ দ্য ব্রেকডাউন রিজন। ব্রেকডাউন শব্দটার মানে কি? ব্রেকডাউন শব্দটার মানে হচ্ছে যে জায়গায় আমায় ভোল্টেজটা বাড়ালে, যতটা ভোল্টেজ বৃদ্ধি করলে ডায়োডটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই ভোল্টেজটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। এবং আমরা চেষ্টা করি সেই ব্রেকডাউন ভোল্টেজটাকে অ্যাভয়েড করতে, আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তাহলে ডায়োডটা তো নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। সেই জন্য আমরা এই ডায়োডের বেলায়, অর্থাৎ এই তোমাদের যে অর্ডিনারি ডায়োড ছিল তার বেলায় এইখানে গিয়ে এদিকে, মানে অর্থাৎ দেখতাম আমরা যদি আরও ভোল্টেজ বাড়াতাম, এখানে কারেন্ট তখন বাড়ছে, কিন্তু সেই কারেন্ট বাড়ানোর ফলে এই ডায়োডটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, এই ডায়োড নিয়ে আর পরবর্তীকালে কাজ করা যাবে না। সেই জন্য আমরা
ব্রেকডাউন রিজিয়নটা এতদিন পর্যন্ত অ্যাভয়েড করেছি। এই জেনার ডায়োডের ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে জেনার ডায়োডের আমরা ব্রেকডাউন রিজিয়নটাকেই ব্যবহার করি। এই ডায়োডটা এমনভাবেই তৈরি যে ব্রেকডাউন রিজিয়নে পৌঁছবার পরেও এ নষ্ট হয় না, এ আবার আগের ক্যারেক্টারিস্টিক্সগুলো সব শো করতে পারে। অর্থাৎ ব্রেকডাউন কথাটার মানে কি, ব্রেকডাউন কেন এসছে এই টার্মগুলো একটু আলোচনা করব। তার আগে রিভার্স বায়াস, তো এটা ফরওয়ার্ড বায়াস না। রিভার্স বায়াসের ক্ষেত্রে কীরকম ছবি হবে, না এই দিকটা ধরো পি রিজিয়ন, এদিকটা এন রিজিয়ন, কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে ডিপ্লিশন লেয়ারের যে উইডথটা সেটা গোটা ডায়োডটা জুড়ে তৈরি হয়ে গেছে। অর্থাৎ এইখানে আগে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কেবলমাত্র একটা লেয়ার নেগেটিভ আয়ন কোর্স ছিল, একটা লেয়ার পজিটিভ আয়ন কোর্স ছিল। রিভার্স বায়াস করার সঙ্গে সঙ্গে বা রিভার্স বায়াসের পরিমাণ বাড়ানোর সঙ্গে সঙ্গে গোটা ডায়োডটা জুড়ে সমস্তটাই প্রায় নেগেটিভ আয়ন কোর্স পি রিজিয়নে, অর্থাৎ এখানে হোল নেই, হোল ভ্যানিশ হয়ে গেছে। আর এই এন রিজিয়নে যেগুলো মেজরিটি ক্যারিয়ার ছিল ইলেকট্রনস, তারা ভ্যানিশ হয়ে গেছে। এখানে সবই পজিটিভ আয়ন কোর্স এবং দে আর ইমোবাইল, অর্থাৎ তারা নড়াচড়া করতে পারে না, দে আর ফিক্সড ইন ল্যাটিস। সুতরাং কোনো চার্জ ক্যারিয়ার নেই। ডিপ্লিশন রিজিয়ন মানে দে আর ডিপ্লিটেড অফ চার্জ ক্যারিয়ার্স, নিঃশেষ হয়ে গেছে চার্জ ক্যারিয়ার। তাহলে কি দাঁড়ায়, তাহলে এর কোনো কারেন্ট ফ্লো করানোর ক্ষমতা নেই। এইটুকু যে সামান্য কারেন্ট পেয়েছিলাম সেটা আগের দিনই আলোচনা করেছিলাম মাইনরিটি ক্যারিয়ারের জন্য, আমি সেটা আর ঢুকছি না। মাইনরিটি ক্যারিয়ারের জন্য সামান্য কারেন্ট পেয়েছিলাম। এরপর রিভার্স ভোল্টেজটা যদি আরও বাড়ায়, রিভার্স বায়াস ভোল্টেজটা, অর্থাৎ দেখো এটা পি ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি, অর্থাৎ এটা রিভার্স বায়াসেই জোড়া আছে। রিভার্স ভোল্টেজটা আরও বাড়াই, তখন দেখা যাবে যে কারেন্টটা হুশ করে বেড়ে যাচ্ছে। মানে সামান্য রিভার্স বায়াস ভোল্টেজ বাড়িয়েছি, কারেন্টটা অনেকটা বেড়ে গেছে। কি ঘটনাটা ঘটে, দুটো ঘটনা ঘটে। এক নম্বর হচ্ছে যে সামান্য কটা চার্জ ক্যারিয়ার এর মধ্যে উপস্থিত ছিল, মেজরিটি চার্জ ক্যারিয়ার সামান্য প্রায় নিঃশেষ হয়ে গেছে, কিন্তু সামান্য দু চারটে তো থাকবে। সেই দু চারটে তোমার ইলেকট্রন দিয়ে বোঝো, সেই দু চারটে ইলেকট্রন তারা বুঝতেই পারছো যত আমি ভোল্টেজ বাড়াচ্ছি তারা আরও বেশি গতিশক্তি লাভ করছে, তারা আরও হাই ভেলোসিটি নিয়ে এর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, হাই মোমেন্টাম নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই যাওয়ার পথে তারা বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রনগুলো, অর্থাৎ সিলিকনের যদি টুকরো নাও, সিলিকনের যদি তুমি এই যে সেমিকন্ডাক্টরের টুকরোটা যদি সিলিকনের হয়, তাহলে এই ইলেকট্রনগুলো যখন ওই হাই মোমেন্টাম নিয়ে যাচ্ছে, দে কোলাইড উইথ দ্য বন্ডেড ইলেকট্রনস, তাদের ওই বন্ডেড ইলেকট্রনগুলোর সঙ্গে সংঘর্ষ হয় যাবার পথে, এবং তাদের মোমেন্টাম এতটাই থাকে ওই ফ্রি ইলেকট্রনগুলো, তারা ওই বন্ডেড ইলেকট্রনের বন্ডগুলোকে ভেঙে দিতে পারে। বন্ডেড ইলেকট্রনের ক্ষেত্রে দুটো করে ইলেকট্রন থাকে, বুঝতেই পারছো, দুটো করে ইলেকট্রন নিয়ে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। সিলিকনের ক্ষেত্রে যেমন ধরো সিলিকন টেট্রাভ্যালেন্ট, তাহলে 4 দুগুণে 8টা ইলেকট্রন বন্ড তৈরি করে রেখেছে। মানে একটা সিলিকনের 4টে, আবার পাশের সিলিকনের 4টে, আবার তার পাশের সিলিকনের 4টে, তার মানে একটা সিলিকনের চারপাশে মোট 4টে বন্ড আছে, তার মধ্যে মোট 8টা ইলেকট্রন রেসপন্সিবল। সেই 8টা ইলেকট্রনের মধ্যে ও 2-3টেকে ভেঙে দেয়। এই 2-3টে বন্ধনকে যদি ভেঙে দিতে পারে, এতটাই ওর মোমেন্টাম বেড়ে যায় যে ন্যাচারালি ইলেকট্রনের সংখ্যা, ফ্রি ইলেকট্রনের সংখ্যা এই সিস্টেমের মধ্যে বেড়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। এই যে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন কথাটি লিখেছি, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন অফ বন্ডস। অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, অ্যাভালাঞ্চ শব্দটা তোমরা জানো কি জানি না, এটা একটা জিওগ্রাফিক্যাল টার্ম। অ্যাকচুয়ালি যখন গ্লেশিয়ার নামে, হিমবাহ যখন পাহাড়ের মাথা থেকে নামে, সে তার পথে যা আসে সবাইকে নিয়ে নামে, এবং হিমবাহর বলতে পারো মানে হিমবাহ যত আস্তে আস্তে নিচের দিকে নামবে, তত তার মধ্যে কন্টেন্ট, অর্থাৎ সে যা জিনিস নিয়ে নিয়ে নামছে সেই কন্টেন্টটা অনেক বেড়ে যায়, কারণ ওই রাস্তায় যা পেয়েছে তাকেই তো নিয়ে নামিয়েছ।
তা এই তোমার যেই মুহূর্তে তোমার তার মানে ধরো দুটো ইলেকট্রন, এখানে আমি সহজ একটা কনজেকচার দিই তাহলে বুঝতে পারবে। ধরো ফ্রি ইলেকট্রন ছিল কেবলমাত্র দুটো, এই দুটো ইলেকট্রন করলো কি, দুটো বন্ড ভাঙলো। কটা ইলেকট্রন মুক্ত হলো? 4টে ইলেকট্রন মুক্ত হলো। মোট এখন ইলেকট্রনের সংখ্যা দাঁড়ালো 6টা। সেই যে 6টা ইলেকট্রন, সেই 6টা ইলেকট্রন তো আবার এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়ে গেল, অর্থাৎ তারাও ওই কাইনেটিক এনার্জি অর্জন করলো। সেই 6টা ইলেকট্রন আবার যেতে যেতে আরও 6টা বন্ধনকে অ্যাটাক করলো, আরও ধরো 6টা বন্ধনকে অ্যাটাক যদি নাও করে আরও 4টে বন্ধনকে অ্যাটাক করলো, তাহলে আরও কটা ইলেকট্রন লিবারেটেড হলো? 8টা ইলেকট্রন লিবারেটেড হলো। এখন 8 আর 6 14টা হয়ে গেল। এবার 14টা এখন ওই কাইনেটিক এনার্জি নিয়ে এগোচ্ছে, কারণ কাইনেটিক এনার্জি যখন ভাঙছে তখন লুজ করছে ঠিকই, আবার তো সেই ইলেকট্রিক ফিল্ডে পড়ে যাচ্ছে, আবার তারা কাইনেটিক এনার্জি গেইন করে নিচ্ছে। তাহলে এইভাবে সহজ কথা বলতে গেলে জিপি সিরিজে, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে ডিউ টু রাপচার অফ বন্ডস। এই বন্ডসগুলো, কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে যাওয়ার কারণে এই ইলেকট্রনের সংখ্যা, চার্জ ক্যারিয়ার সংখ্যা যে বেড়ে যাচ্ছে, এবং সেটা আস্তে আস্তে কিউমুলেটিভ প্রসেসে আস্তে আস্তে বেড়ে মানে জিপি সিরিজে বেড়ে যাচ্ছে। এই প্রসেসটা এটা হচ্ছে ব্রেকডাউন, অর্থে হচ্ছে ব্রেকডাউন অফ বন্ডস, ভেঙে যাওয়া। কার ভেঙে যাওয়া? না, বন্ডের ভেঙে যাওয়া। সেইটাকে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, এবং সেই জন্য চার্জ ক্যারিয়ারের সংখ্যা বেড়ে যায়। এবং চার্জ ক্যারিয়ারের সংখ্যা বেড়ে গেলেই বুঝতে পারছো কারেন্ট বেড়ে যাবে। সামান্য ভোল্টেজ বাড়িয়েছি তাতে হুশ করে কারেন্ট বেড়ে গেছে। আর আরেকটা টার্ম হচ্ছে, দেখো, জেনার ব্রেকডাউন দেখেছি। না, হোয়াট ইজ জেনার ব্রেকডাউন? জেনার ব্রেকডাউন হচ্ছে ফিল্ড এমিশন। মানে ধরো একটা ইলেকট্রন একটা বন্ধনের মধ্যে আছে, সেই বন্ধনের মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে কেউ ধাক্কাধাক্কি করছে না, কিন্তু আমি চারপাশে, তার দুপাশে, চারপাশে বলবো না, তার দুপাশে একটা তীব্র তড়িৎ ক্ষেত্র তৈরি করেছি। তড়িৎ ক্ষেত্রটা এতটাই তীব্র তৈরি করেছি যে ওই বন্ধনে আবদ্ধ ইলেকট্রনটা সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বন্ধন ছেড়ে মুক্ত হয়ে গেল। তাহলে সে সে তখন ওই মুক্ত ইলেকট্রনের সংখ্যাতে নিজেকে সামিল করলো। তাহলে ওই মুক্ত ইলেকট্রনের যে স্রোত বইছিল, সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা তাহলে বৃদ্ধি পেল। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো যখন ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ছিঁড়ে বেরিয়ে আসে, টিয়ার আউট হয়ে আসে, সেই ধরনের ব্রেকডাউনকে বলা হয় জেনার ব্রেকডাউন। বেশি ক্ষতি করে অ্যাভালাঞ্চটা, মূলত দায়ী হচ্ছে অ্যাভালাঞ্চ, আর তার সঙ্গে খানিক এই জেনার ব্রেকডাউন, অর্থাৎ এই ফিল্ড এমিশনও কিন্তু ইলেকট্রনের সংখ্যা বাড়ায়। মোট কথা, চার্জ ক্যারিয়ারের সংখ্যা বাড়ানোটা হচ্ছে উদ্দেশ্য। এবং এই পার্টিকুলার ভোল্টেজের পর, অর্থাৎ দেখো যেখানে নি ভোল্টেজ বলে লেখা আছে, এই যে নি ভোল্টেজ, এই নি ভোল্টেজের ক্ষেত্রে, অর্থাৎ যেন মনে হচ্ছে একটা লোক একটা চেয়ারে বসে আছে হাঁটু ঝুলিয়ে, এইটা হচ্ছে তার হাঁটু, এটা হচ্ছে পা, এটা হচ্ছে হাঁটু, সেই জন্য এই ভোল্টেজটাকে নি ভোল্টেজ বললাম। এবার এই যে নি ভোল্টেজ, এই নি ভোল্টেজের পরই আমি যেই একটু সামান্য ভোল্টেজ বাড়িয়েছি, কারেন্টটা প্রচুর পরিমাণে, রিভার্স কারেন্টটা বেড়ে গেল। এই জায়গাটাকে বলা হয় ব্রেকডাউন, এবং এই জায়গাটাকে আমরা কাজে লাগাই। এই জায়গাটার রোধ কিন্তু খুব কম। দেখো, এইটুকু ভোল্টেজের পরিবর্তন, সেটাকে ডেল্টা ভি দিয়ে লিখছি। কারেন্টের পরিবর্তন কতটা? এতটা, এটাকে ডেল্টা আই দিয়ে লিখছি। তাহলে আমরা এখানে তাহলে বুঝতে পারছি যে ডেল্টা ভি খুব ছোট, ডেল্টা আই খুব বড়। তাহলে রোধ বা এইটুকু অংশের রোধ কত, এইটুকু অংশের রেজিস্ট্যান্স কত? রোধের ফর্মুলা ডেল্টা ভি বাই ডেল্টা আই। অবশ্যই একটা করে মাইনাস দিতে হতো, বিকজ ইট ইজ ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট। দুটোই মাইনাস হতো, তাই জন্য আর কিছু আমরা লিখিনি এখানে। ডেল্টা ভিটাও মাইনাস হতো, ডেল্টা আইটাও মাইনাস হতো। তাহলে যেটা উপরে নিউমারেটরটা, লবটা যদি খুব ছোট হয়ে যায়, তাহলে এই রাশিটা প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এই স্থানে চেনার ডায়োডের রোধ প্রায় শূন্য হয়ে যায়, এবং তার মধ্যে দিয়ে হু করে কারেন্ট ফ্লো করে, এতটাই চার্জ ক্যারিয়ার বেড়ে যায়। এবার একে কিসে ব্যবহার করা হয়? আমরা তো একটা ধরো যন্ত্র তৈরি করবো একটা সার্টিন উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যটা আমার একটু জানা দরকার, না হলে সবটাই মানে মাঠে মারা যাবে। আমরা একটা জিনিস দেখি, ক্যালকুলেশনটা দেখতে হবে না, এমনি বোঝো, ক্যালকুলেশনটা দেখে বিশেষ লাভ হবে। দেখো, এই একটা সার্কিট বানিয়েছি,
আরএল মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স, অর্থাৎ আমার এই এটা একটা যন্ত্র মনে করো, এই যন্ত্রটাকে আমি পাওয়ার সাপ্লাই দিতে চাইছি, এটা আমার রেডিও হোক, টিভি হোক, যাই হোক একটা যন্ত্র, তার রোধ হচ্ছে আরএল, নেট রোধ হচ্ছে আরএল। সেই যন্ত্রটাতে আমি একটা পার্টিকুলার ভোল্টেজ সোর্স লাগিয়েছি, আমি সেইখানে আমি পাওয়ার সাপ্লাই দিতে চাইছি। এই যন্ত্রটা ধরো কথার কথা বলছি হয়তো 12 ভোল্টে কাজ করে, 12 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সে কাজ করে। এবার আমি এই যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা বানিয়েছি, এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা কেবলমাত্র এই যে টিভিটা চালাবো সেটাই নয়, আমি ধরো একটা রেডিও চালাবো, সেটাও 12 ভোল্টে কাজ করে। কিন্তু তার ক্ষেত্রে এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা আলাদা। টিভির লোড রেজিস্ট্যান্সের ভ্যালু যা, রেডিওর বেলায় আলাদা হতেই পারে। তাহলে আমি কিন্তু এই একই সোর্স ইউজ করবো, নিশ্চয়ই একই সঙ্গে রেডিও চালাবো, টিভিও চালাবো, এরকম করবো না। আমি একা মানুষ, একসঙ্গে দুটো কী করে চলবে? সেজন্য একটাই আমার উৎস, একটাই আমার সোর্স, আমি দুটো যন্ত্র চালাবো, দুটো লোড রেজিস্ট্যান্স আলাদা, কিন্তু তারা দুজনে 12 ভোল্টেই ধরো চলে, 12 ভোল্টে চলে। আমরা এখানে 12 ভোল্ট নয়, এখানে 2 ভোল্ট নিয়ে হিসেবটা দেখেছি। বেশ, ঠিক আছে, তাই 2 ভোল্টে চলে। 2 ভোল্ট চলে বললেও ভুল হবে, কারণ এখানে অলরেডি একটা 10 ohms দিয়ে রেখেছি, এখানে R1 দিয়ে রেখেছি। এইটাকে বলা হয় লিমিটিং রেজিস্টার, অর্থাৎ তোমার ধরো 2 ভোল্টের থেকেও কম ভোল্টেজে যদি চলে, ধরো 1.5 ভোল্টে চলে, সেক্ষেত্রে এইখানটা তো 1.5 ভোল্ট করতে হবে। তাহলে আমরা একটা সিরিজে যদি রোধ যুক্ত করি, তাহলে ন্যাচারালি 2 ভোল্টের খানিকটা পরিমাণ ড্রপ এখানে হয়ে যাবে, বাকি ভোল্টেজটা এখানে ড্রপ হবে। তাহলে আমার এখানে আমি ধরে নিচ্ছি এই 10 ohms 10 ohms কিছু নেই, এখানে 2 ভোল্টই পড়ছে। এইবার আরএলটা তার মানে রেডিওর বেলায় একরকম বলেছি, টিভির বেলায় একরকম বলেছি। রেডিওর বেলায় ধরো আরএল বেশি, আর টিভির বেলায় আরএল কম। তাহলে আমি একটা এবার ছোট্ট হিসেব করি, সেটা হচ্ছে যে এই হিসেবটা নয়, এই হিসেবটা বোঝাতে গেলে তোমাদের বোর্ড ওয়ার্ক করে দেখাতে হবে, আমি এখানে দেখাতে পারছি না। মনে মনে জাস্ট একটা কনজেকচার ভাবে, প্রথমে যখন আরএল ধরো বেশি, ধরো আমি একটা উদাহরণ হিসেবেই নিচ্ছি, আরএল ধরো 90 ohms, আরএল যদি 90 ohms হয়, তাহলে 90 ohms আর এটা হচ্ছে 10 ohms, এটা 90 ohms, এটা 10 ohms, তাহলে 2 ভোল্টটা আমার এই 90 আর 10, তার মানে 1:9 এই অনুপাতে ভাগ হবে। অর্থাৎ আরএল এর দুই প্রান্তে আমার বিভব প্রভেদ পড়বে হচ্ছে 2 ভোল্টের, মানে হচ্ছে 1.8 ভোল্ট পড়বে এর দু প্রান্তে, আর 0.2 ভোল্ট ড্রপ হবে এই 10 ohms এর দু প্রান্তে। আমি এখানে এটা রাখলে আবার এই সি ইউজার সৌভিক ডেস্কটপে কথাটা চলে আসছে না, এটাই বড় জ্বালাতন করছে। 10 ohms এর দুই প্রান্তে জাস্ট ওহমস ল লাগে, আর এটা বলেছিলাম আমরা এখানে তোমার এটা 90 ohms, 90 ohms আর এটা 10 ohms, তাহলে 9:1, তাহলে ভোল্টেজটাও 9:1 ভাগ হবে। তাহলে 9:1 2 ভোল্টকে ভাগ করলে এই দিকটা হয় 1.8 ভোল্ট, এই দিকটা হয় 0.2 ভোল্ট, এটুকু নয় বুঝলাম। এবার আমি এই রেডিও সরিয়ে দিয়ে টিভি যোগ করেছি। টিভি যোগ করার ফলে কি হয়েছে? টিভি যোগ করার ফলে এই আরএল এর ভ্যালুটা পাল্টে গেছে। আরএল এর ভ্যালুটা 90 ohms যেখানে নিয়েছিলাম, সেখানে ধরো আমাদের সুবিধের জন্য ভাবি হয়তো এটা 40 ohms, টিভির বেলায় আরএল এর ভ্যালুটা হচ্ছে 40 ohms। তাহলে এখন এটা 40 ohms, এটা 10 ohms, তাহলে এখন আরএল এর দুই প্রান্তে কত ভোল্টেজ হয়েছে, আর টোটাল সার্কিটে কারেন্ট কত না 50 ohms টোটাল সার্কিট রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে 2 ভোল্ট, তাহলে 2/50 যা কারেন্ট হয়, আমি হিসেব করার দরকার নেই। তার মানে এখানে আগের বেলায় 9:1 রেশিওতে ভোল্টেজটা ভাগ হয়েছিল, এখন 4:1 রেশিওতে ভাগ হবে। এটা 40 ohms, এটা 10 ohms, তাহলে 4:1, তাহলে 2 ভোল্টকে 4:1 ভাগ করলে এইখানে হবে 1.6 ভোল্ট, এইখানে হবে 0.4 ভোল্ট। দেখো পরিষ্কার হিসেব, 2 ভোল্টকে আমি 4:1 ভাগ করছি, তাহলে এইটুকু হবে আমার 1.6 ভোল্ট, এইটুকু হবে 0.4 ভোল্ট। তাহলে আগে কত ছিল এর দুই প্রান্তে 1.8 ভোল্ট, এখন কত হলো 1.6 ভোল্ট, তাহলে ভোল্টেজ কমে গেল। কিন্তু আমি চাইছিলাম কি, আমি চাইছিলাম এই লোডটা পাল্টাবো, আমি টিভি চালাবো, রেডিও চালাবো, দুনিয়ার জিনিস চালাবো, যাই লাগাই না কেন,
এই দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজটা যেন আনঅল্টার্ড থাকে, অপরিবর্তিত থাকে। তা সেটা হলো না, এই সার্কিটে সেটা সম্ভব হলো না। কিন্তু এই জেনার ডায়োড দেওয়ার ফলে কি হবে, এই যে দেখো, তার মানে সহজ কথা বলতে গেলে, যখন এখানে টিভি চালিয়েছিলাম 40 ওহমস যখন এর রেজিস্ট্যান্স, তখন এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করানোর দরকার ছিল, বেশি কারেন্ট ফ্লো করছিল। আর যখন রেডিও চালিয়েছিলাম, যখন এখানে 90 ওহমস রেজিস্ট্যান্স, তাহলে সার্কিটে তখন কারেন্ট কম ছিল। তাহলে আমার এই জেনার ডায়োডের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কারেন্ট চেঞ্জ, ইট ইজ জাস্ট সাপ্লাইং মি এ লার্জ কারেন্ট চেঞ্জ উইথ এ ভেরি স্মল ভোল্টেজ চেঞ্জ। অর্থাৎ কারেন্ট চেঞ্জ সে অনেকটা অ্যালাউ করছে। অর্থাৎ এখানে যখন রেডিওর বেলায় 90 আর 10 ছিল, তখন কারেন্টের পরিমাণ অনেক কম ছিল, টোটাল সার্কিট রেজিস্ট্যান্স 100 ওহমস ছিল। আর এখন যখন টিভি চালাচ্ছি, এখানে 40 ওহমস, 40 ওহমস আর 10 ওহমস মানে 50 ওহমস। তার মানে কারেন্ট সহজ কথায় হাফ হয়ে গেছে। তার মানে হাফ হয়ে গেছে না, কারেন্ট ডাবল হয়ে গেছে, রেজিস্ট্যান্সটা হাফ হয়ে গেছে। তাহলে কারেন্ট চেঞ্জটা যথেষ্ট বেশি হওয়া সত্ত্বেও এর ভোল্টেজ চেঞ্জ খুব কম হচ্ছে। কার না, জেনার ডায়োডের এই রিভার্স বায়াসে। আমি এইখানে প্রথমে যখন ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম, এইটাকে কারণ বানিয়েছিলাম আর এইটাকে ফলাফল বানিয়েছিলাম। অর্থাৎ কারেন্ট যেটা পেয়েছিলাম সেটাকে ফলাফল হিসেবে ধরেছিলাম। আমরা এবার ব্যাপারটা যদি উল্টোভাবে ভাবি, আমি লার্জ কারেন্ট চেঞ্জ করব, কিন্তু আমার আউটপুট ভোল্টেজ চেঞ্জ করবে না। অর্থাৎ এইখানে একটা রিভার্স বায়াসে জেনার ডায়োড লাগিয়ে দেবো। এই যে রিভার্স বায়াসে লাগানো আছে, বুঝতেই পারছো, যে ব্যাটারি পজিটিভটা রিভার্স বায়াসে কানেক্টেড। তাহলে যখন আমি ধরো এই আরএল এর অ্যাক্রসে 2 ভোল্ট দরকার, ধরা যাক 2 ভোল্ট দরকার কি 6 ভোল্ট দরকার, আমি 6 ভোল্টের জেনারেটর, তুমি ব্রেকডাউন ভোল্টেজ কত চাইছো সেই অনুযায়ী জেনারেটর বাজারে কিনতে পাওয়া যায়। তুমি 6 ভোল্টের জেনারেটর হয়তো 6 ভোল্ট এক্স্যাক্ট না হলে 6.1 ভোল্টের পাওয়া যায়। তাহলে এই 6.1 ভোল্টের একটা জেনারেটর এখানে লাগিয়েছো। এইবার এই ভোল্টেজটা যখন তুমি এখানে বেশি রেজিস্ট্যান্স লাগাও, কম রেজিস্ট্যান্স লাগাও, যাই লাগাও, এখানে বেশি কারেন্ট যাক, কম কারেন্ট যাক, এইখানে যেখানে যখন কম কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে তখন বেশি কারেন্ট যাবে। এখানে যখন তোমার বেশি কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে তখন কম কারেন্ট যাবে। অর্থাৎ দিস জেনার ডায়োড উইল নট অ্যালাউ দ্য ভোল্টেজেস বিটুইন দিস টু পয়েন্টস, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজটা কোনোভাবে বদলাতে দেবে না। বদলাতে দেবে না মানে দ্য আউটপুট উইল বিকাম স্টেডি। তার মানে এই যে সার্কিটটা, এই যে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে দেখছো সামান্য সামান্য, এর ক্ষেত্রেও কিন্তু যদি এই জেনার ডায়োড দিয়ে রেগুলেশনটা করা হয়, ভোল্টেজ রেগুলেটর বলা হয় এটাকে, তাহলে কিন্তু আউটপুটের ভোল্টেজটা অনেক স্টেডি হয়ে যায়। ক্লিয়ার হলো জেনার ডায়োড কীভাবে কাজ করে? তাহলে শেষ করি ক্লাস।